বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি যে বর্তমানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় খাদ্য গুদামের ধারণ ক্ষমতা কত এবং উক্ত খাদ্য গুদাম আধুনিকায়ন করিবার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 576 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী, ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় বিদ্যমান খাদ্য গুদামের ধারণ ক্ষমতা উপজেলার হিসাব নিম্নরূপ। পীরগঞ্জে মাননীয় স্পিকার 2টি খাদ্য গুদাম আছে, 2টি জায়গায়। একটি পীরগঞ্জ খাদ্য গুদামের সংখ্যা 6টি, টোটাল ধারণ ক্ষমতা 4500 মেট্রিক টন। পীরগঞ্জ উপজেলার ভমরাদহ একটি খাদ্য গুদাম এবং সেখানে ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন। রানীশংকৈল উপজেলায় রানীশংকৈল 5টি খাদ্য গুদাম আছে, এখানে ধারণ ক্ষমতা 3500 মেট্রিক টন। রানীশংকৈল উপজেলার আরেকটি জায়গায় নেকমর্দ, এখানে 3টি খাদ্য গুদাম, টোটাল এখানে ধারণ ক্ষমতা 2250 মেট্রিক টন। মোট ধারণ ক্ষমতা 15টি খাদ্য গুদামে 11250 মেট্রিক টন। মাননীয় স্পিকার, উক্ত খাদ্য গুদাম আধুনিকায়ন করিবার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্পে ডিপিপিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভমরাদহ এলএসডি কেন্দ্রে 500 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আরও একটি নতুন খাদ্য গুদাম নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের পীরগঞ্জে যে খাদ্য গুদাম বর্তমানে রয়েছে তা অপ্রতুল, এটা আরও একটু বেশি করা উচিত। এটাই আমার মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আবেদন, এবং সেটা করবেন কি না এটাই জানতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে আমি আগেই বলেছি মাননীয় স্পিকার, এখানে একটি খাদ্য গুদাম ভমরাদহ এলএসডি 500 মেট্রিক টন ডিপি নির্মাণের আওতাভুক্ত আছে, এবং যদি আরও খাদ্য গুদাম করার প্রয়োজন হয় আমরা মাননীয় সংসদ সদস্য মহাসদের সাথে কথা বলবো এবং স্থানীয় পরিস্থিতি পরিচালনা করব, সেক্ষেত্রে সেটি পরবর্তীতে করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জামালপুর 2 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ই সুলতান মাহমুদ বাবু, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 577 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 577 তারকা প্রশ্ন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর অনুগ্রহ সরাসরি প্রশ্ন করতে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকার আগাম সতর্কীকরণের ব্যবস্থা ও আশ্রয়করণের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 577 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান বন্যা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয় সুনির্দিষ্ট ও সম্ভাব্য পূর্বাভাস প্রদান করে থাকেন। বন্যা পূর্ববর্তী, বন্যাকালীন ও বন্যা পরবর্তী আশ্রয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে 2004 সাল হতে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় মোট 485টা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়াও 218টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
জি, মাইকটা দেন একটু মাননীয় সদস্যকে, যিনি প্রশ্ন করছেন, সম্পূরক প্রশ্ন। জি। আমি আমার নির্বাচনী এলাকার বহু জায়গায় বহু চর এলাকায় ঘুরেছি। এই ধরনের কেন্দ্রের খবর আমাদের কাছে নেই। এই জন্য এটা প্রশ্ন, কারণ চর এলাকার মানুষ, আমার নির্বাচনী এলাকার একদিকে যমুনা আর একদিকে ব্রহ্মপুত্র, এখানে খাল বিলে ভরপুর। এখানে জনগণ, বিশেষ করে চর এলাকার মানুষ অত্যন্ত কষ্টের ভিতরে থাকে। ওই এলাকার মানুষ প্রায় 25 থেকে 30 হাজার মানুষ ঢাকাতে অবস্থান। মানুষের এই অত্যন্ত কষ্টপীড়িত একটা অবস্থানে মানুষ রয়েছে। বন্যা যখন আসে তখন আমরা এদেরকে মাননীয় সদস্য, আপনি প্রশ্ন করুন, স্টেটমেন্ট না প্লিজ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, প্রশ্ন, কোন কোন এলাকায়, আমার নির্বাচনী এলাকার কোন কোন এলাকায় এই ধরনের বন্যার সতর্কীকরণ এবং আশ্রয় কেন্দ্র রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়কে জানতে চাই। মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যিনি মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছেন, উনি যমুনার পাদদেশে ওনার অঞ্চল। আমার এর আগে যাওয়ার একাধিকবার সুযোগ হয়েছে। আমরা ওনার এলাকায় 4টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছি। আমি সেগুলো বলতে পারি: সাপাধারী উচ্চ বিদ্যালয়, কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, পশ্চিম নন্দ্রপাড়া দাখিল মাদ্রাসা, পশ্চিম পলিদহ মাদ্রাসা। এগুলো বন্যা আশ্রয় কেন্দ্র মাল্টিপারপাস ইউজে ব্যবহার করা হয়। যখন বন্যা আসে তখন বন্যায় কবলিত মানুষকে আমরা আশ্রয় দিয়ে থাকি, আর বাকি সময়টা এখানে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পাবনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 578 মহান সংসদে উত্থাপন করুন। আমি দুঃখিত, সম্পূরক প্রশ্ন আপাতত নিচ্ছি না, আমাদের টাইম কনস্ট্রেনের বিষয় আছে। রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা আমরা এগোতে পাচ্ছি না। মাননীয় সদস্য, আপনার প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আগে প্রশ্নটা শুনি, তারপর। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 578 মহান জাতীয় সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 578 মহান সংসদে উত্থাপিত হল মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে, এবং সারা বিশ্ব যেহেতু এই সম্ভাব্য প্রভাবের আওতাধীন, বাংলাদেশ তো নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এখান থেকে তৈরি পোশাক, ঔষধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানের বাজারে রপ্তানি হয়ে থাকে। বর্তমান চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে, যার কারণে আমদানি ব্যয়, শিপিং, বিমা খরচ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি এবং রপ্তানির উপর কিছুটা চাপ তৈরি হয়েছে। একইভাবে এটি যদি দীর্ঘদিন প্রলম্বিত হয় তাহলে রেমিটেন্সের উপরও চাপ তৈরির সম্ভাবনা আছে। চলমান সংকট মোকাবেলায় সামগ্রিক পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি চাইলে আমি পুরোটা পড়ব, অথবা যদি আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য করেন। পঠিত বলে গণ্য হলো। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অপ্রত্যাশিত এই সংকট থেকে উত্তরণের জন্য ব্যবসায়িক পর্যায়ে যেমন করণীয় রয়েছে, নীতি নির্ধারক ও সরকারি পর্যায়েও করণীয় রয়েছে। যেমন আমদানি ও রপ্তানির বিকল্প বাজার খোঁজা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব নীতি প্রণয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ, মেরিন বিমা ও শিপিং খরচ নিয়ন্ত্রণ করা,
মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বাণিজ্য মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সরকারের পদক্ষেপের বিপরীতে সফলতা ব্যর্থতার নিয়মিত পুনর্মূল্যায়ন করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সংসদ সদস্য এবং তার কনসার্নের জন্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত মূল্যায়ন তো করি, রিভিউ করি, কিন্তু সেটা থেকে বড় কথা আমরা কতগুলি কনক্রিট স্টেপ নিচ্ছি যাতে স্বল্প মেয়াদে এবং মধ্যমেয়াদে আমাদের উপর সেই অধিকারটা সেইভাবে জোরালো না হয়। যেমন লজিস্টিক কস্ট আমরা কমিয়ে আনার জন্য চেষ্টা করছি। এটা এমনিতেই করতাম, কিন্তু যুদ্ধের কারণে এটার উপর আমরা বেশি এমফেসিস দিচ্ছি। আপনারা জানেন মাননীয় স্পিকার, সারা বিশ্বে লজিস্টিক এভারেজ হচ্ছে 10%। আমাদের এখানে জিডিপির 16% হচ্ছে লজিস্টিক কস্ট। তার মানে আমাদের লজিস্টিক কস্ট হচ্ছে এক্সরবিটেন্টলি হাই। এটা আমরা কমিয়ে আনার জন্য পোর্ট এবং লজিস্টিকের অন্যান্য যে সমস্ত ক্ষেত্র আছে সেগুলির উপর কাজ করছি। ইনশাল্লাহ আগামী দিনে তার প্রতিফলন দেখবেন। একইভাবে এই যুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে এলাকা, তার বাইরেও আমরা বাজার সম্প্রসারণের জন্য জরুরি উদ্যোগ নিচ্ছি। একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে আরএমজির উপর তুলনামূলকভাবে ডিউটি শুল্ক ইত্যাদি বেশি, সেই সব দেশকে আমরা তালিকাভুক্ত করে সেগুলিতে যাতে আরএমজির কথা এই জন্য বললাম, যেহেতু আমাদের রপ্তানির পণ্যের মধ্যে সিংহভাগই হচ্ছে প্রায় 83-84% হচ্ছে রেডিমেড গার্মেন্টস। সেই জন্য আরএমজিতে যেখানে উচ্চ শুল্ক রয়েছে সেই দেশগুলির উপরে আমরা বেশি জোর দিয়ে এমফেসিস দিয়ে সেগুলি যাতে কমানোর ব্যবস্থা করা যায়, সেই জন্য সেই দেশগুলির সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক, আপনি কিছু বলতে চেয়েছিলেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসলে আমি সম্পূরক করতে চাইনি। আমাদের অপোজিশনে গতকালকে বলা পরে আপনি প্রশ্ন উত্তর টেবিলে স্থাপন করেননি, ভালো। কিন্তু আরও যারা আমরা আমাদের অনেক নতুন সদস্য আছে যারা সম্পূরক করার সুযোগ একজনে দিচ্ছেন, এই বিষয়টা আসলে সিদ্ধান্ত কি আপনার নাকি এটা আমাদের সময় বাঁচাবার জন্য? ওই জন্য মাননীয় স্পিকার। মাননীয় সদস্য অসংখ্য ধন্যবাদ। আসলে সময় বাঁচানোর জন্য মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে 1/3ও আমরা যেতে পারিনি, তো যে কারণে অনেক সময় অনেক স্কুইজ করা হয় সো দ্যাট আমরা যেন ভাষণের উপরে আলোচনা করতে পারি। এটা সময় বাঁচানোর জন্যই। নেহাত অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম 2 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 579 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার আসনের বেকারত্ব দূরীকরণের জন্য প্রবাসী শ্রমিক প্রেরণের ব্যাপারে আপনার কি কি পরিকল্পনা রহিয়াছে? ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 579 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম 2 মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদের প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে শুধুমাত্র কুড়িগ্রাম 2 নয়, বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থান এবং বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী প্রেরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এটা দীর্ঘ উত্তর, আমি কয়েকটি পয়েন্ট বলে বাকিটা আপনার মাধ্যমে পঠিত বলে গণ্য করার আপনি চাইলে করতে পারেন। আমি জাস্ট হিন্টস আমি সংক্ষেপে 2-3টি জায়গা। এটা আসলে অনেক বড়, আমার মনে হয় পঠিত বলে গণ্য হলো। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার সম্পূরক প্রশ্ন একটি করতে পারেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এলাকার তো সবচেয়ে বড় সমস্যা প্রচুর পরিমাণ যুবকদের বেকারত্ব, 70% লোক বেকার। আমি বিএমইটির যে রিপোর্ট দেখলাম, কুড়িগ্রাম জেলা থেকে 1910-20 জন লোক প্রবাসে আছে। এটা মনে হচ্ছে জেলা পর্যায়ে সর্বনিম্ন একটা অবস্থান।
আমি একটু রংপুর বিভাগকে দেখার চেষ্টা করলাম, সেখানে দেখলাম যে সারা বাংলাদেশের যে রেশিও তার মধ্যে 1.2%। তার মানে আদতে বোঝা যাচ্ছে আমাদের রংপুর বিভাগ পার্টিকুলারলি কুড়িগ্রামের কোনোভাবে আমাদের ফরেন যেখানে আমাদের ওয়ার্কার কাজ করার সুযোগ আছে সেখানে নাই, কিন্তু এই বেকারত্বের কারণে মাদকের একটা স্বর্গরাজ্য কুড়িগ্রাম হয়েছে। আমার রিসেন্টলি একটা ডিসিপ্লিনারি মিটিংয়ে আমরা বসেছি, সেখানে বলেছে যে বাংলার সেকেন্ড টেকনাফ যদি বলা হয় সেটাকে আমাদের কুড়িগ্রামের ফুলবাড়ি বলা হচ্ছে। এই জনগোষ্ঠীর 45% যুবক আমাদের কুড়িগ্রামে। জি, আপনি দয়া করে প্রশ্ন আমি করুন, প্রশ্নটা মাননীয় যেটা সদস্য। বলতে চাই এই জনগোষ্ঠীকে একটা তারা কাজ করতে আগ্রহী, তাদেরকে কোনো বিশেষ প্যাকেজ করে এই অঞ্চলের মানুষগুলোকে বিদেশে পাঠানোর জন্য কোনো ধরনের পরিকল্পনা পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে কিনা সেটা আমি জানতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে একটা তথ্য শেয়ার করতে চাই, যেটি হচ্ছে 2025 সালে কুড়িগ্রাম থেকে 5,862 জন কর্মী বিদেশ গিয়েছে। এবং এটা ঠিক যে উত্তরাঞ্চলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, শুধুমাত্র বিদেশ যাওয়া না, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেই উত্তরাঞ্চল একটু পিছিয়ে আছে। তবে আমরা চেষ্টা করছি যে সামগ্রিকভাবেই বাংলাদেশ থেকে কিভাবে আমাদের যুবক এবং তরুণদের বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই লক্ষ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি, যেটার একটা লিখিত উত্তর ইতিমধ্যেই আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। আশা করি আমরা এই সরকার কিছুদিন কাজ করতে পারলে এর একটা দৃশ্যমান অগ্রগতি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 580 উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 580 সংসদে উত্থাপন করছি। বাণিজ্য মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি দেশের আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছে কিনা, করিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 580 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকার প্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সাথে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড গঠনে এফটিএ এগ্রিমেন্ট করার জন্য অগ্রাধিকার দিয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে কৃষি, শিল্প ও সেবা খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস, অশুল্ক বাধা কমানো, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা হবে, যাতে রপ্তানির বৈচিত্র্য বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনীতি দীর্ঘমেয়াদে। মাননীয় মন্ত্রী, এটা অনেক বড় 3 পৃষ্ঠার, পঠিত বলে গণ্য হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই কারণে আমাদের তেলের মূল্য এবং তেলের প্রাপ্যতা দুটোই কিন্তু অনিশ্চিতের দিকে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। প্রথম কথা হলো, আমাদের জ্বালানি মন্ত্রী আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। প্রথম কথা হলো, মূল্যস্ফীতিটা সেইভাবে বৃদ্ধি পাবে না কেন, এটা একটু বোঝা দরকার। সারা পৃথিবীতে জ্বালানি তেলের মূল্য যে অনুপাতে, যে রেশিওতে বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় বাংলাদেশের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা নিতান্তই মডেস্ট। আপনি আমেরিকায় স্টেট টু স্টেট ভেরি করে তাদের নিজস্ব ট্যাক্সের কারণে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক স্টেটে $2.80 70 সেন্ট ছিল পার গ্যালন, মানে 4.5 লিটার। সেটি $5 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে। এবং আপনি আশেপাশের যে কোনো দেশ অথবা বাংলাদেশের সাথে কম্পেয়ারেবল যে কোনো ইকোনমির তুলনা যদি করেন, তাহলে তুলনামূলকভাবে জ্বালানি পেট্রোলিয়াম পণ্যের মূল্য প্রত্যেকটা দেশে অনেক বৃদ্ধি পেয়েছে। এবং অনেকগুলি দেশে জ্বালানি মূল্য বৃদ্ধির এই প্রক্রিয়াটি
অটোমেটেড, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে ট্রিগার হয়, এটার জন্য সরকারের আলাদা কোনো পদক্ষেপ নিতে হয় না। আমাদের এইখানে যে বৃদ্ধিটা হয়েছে ডিজেলের ক্ষেত্রে, 100 টাকার ডিজেলকে আমরা 115 টাকায় নিয়েছি, 15%। আমি শুধু বোঝার জন্য বলছি মাননীয় স্পিকার, একটা শিল্প কারখানায় তাদের যে কস্ট থাকে, কস্ট অফ প্রোডাকশন, তার মধ্যে 7 থেকে 8% থাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর ভেদে, 7 থেকে 8% থাকে জ্বালানির মূল্য। তো সেই 7 থেকে 8%কে যদি আমরা 100% ধরি, তার 15% ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেইভাবে যদি আপনি পরিবহনের ক্ষেত্রে চিন্তা করেন, 200 কিলোমিটার একটা বাস রান করার জন্য তার কম বেশি 25-30 লিটারের মতো ডিজেল লাগে। এই 30 লিটার ডিজেলের ক্ষেত্রে 450 টাকার মূল্য বৃদ্ধি হয়েছে। এই 30 লিটার যদি আমি ট্রাকের পণ্য পরিবহনের জন্য হিসাব করি, এই 30 লিটার মূল্যের অভিঘাতটা পড়বে 10,000 কেজি পণ্যের উপরে। তার মানে এমনি শুনলে যেটা মনে হয় যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করি, তাহলে সেই বৃদ্ধিটা ওরকম মূল্যস্ফীতির জন্য ওইরকম মানে মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। আর একটা জিনিস তো ঠিক, আপনি অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না যেই জায়গায় ফান্ডামেন্টাল ব্যালেন্সটা ইমব্যালেন্সে পৌঁছে যায়। সেজন্য পৃথিবীর সব দেশ যে নীতিটা নিয়েছে, আমরা সেই নীতি মডেস্টলি সেই নীতি নিয়েছি এবং মূল্যবৃদ্ধি করেছি, খুবই একটা মডারেট মূল্যবৃদ্ধি করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। চট্টগ্রাম 12 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 581 উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 581 মহান জাতীয় সংসদেও উত্থাপন করিলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 581 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাজের বিনিময় খাদ্য কর্মসূচির আওতায় প্রতিটি সংসদীয় আসনের অনুকূলে বিশেষ বরাদ্দ কাবিটা 25 লক্ষ টাকা, কাবিখা চাল 20 টন, কাবিটা গম 20 টন এবং টিআর 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পটিয়া উপজেলার গ্রামীণ অবকাঠামোর সংস্কার কাবিখা কাবিটা কর্মসূচির আওতায় প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে সর্বমোট 2,54,63,970 এবং 151 মেট্রিক টন চাল এবং 151 মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ এনামুল হক একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলা পটিয়ার একটি উপকূলীয় জনপদ। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী। এমনত অবস্থায় আমার নির্বাচনী এলাকা দুর্যোগকালীন সমস্যার জন্য সুরক্ষা সুবিধা বৃদ্ধি করা অতীব জরুরি। তাই আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন জানতে চাই। উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় আমার নির্বাচনী এলাকায় একাধিক নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের লক্ষ্য মাননীয় মন্ত্রী মহোদয় কোনো অর্থ বরাদ্দ দিবেন কিনা এবং দেওয়া হলে কবে নাগাদ বরাদ্দ প্রদান করবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আমরা কোস্টাল এরিয়া, বন্যা যেটা ঘূর্ণিঝড় অঞ্চল, সেখানে আমরা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে নির্মাণ করেছি এবং যেগুলো আমাদের বন্যাপ্রবণ এলাকা, সেখানে বন্যা আশ্রয়কেন্দ্রগুলো আমরা নির্মাণ করে থাকি। ইতিমধ্যে বাংলাদেশে 485টি আমরা এ ধরনের আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছি, এখন চলমান রয়েছে 218টি। উনি নোটিশ দিলে আমি বলতে পারবো যে ওনার এলাকাটা এটি অন্তর্ভুক্ত আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। গাইবান্ধা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 582 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার তারকা চিহ্নিত প্রশ্ন হচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলার কতজন রেমিটেন্স যোদ্ধা বিদেশে কর্মরত আছেন? দেশের অর্থনীতিকে সচল করিবার জন্য আপনার মন্ত্রণালয়ের অধীনে এই সংখ্যা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 582 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মাজিদুর রহমান গাইবান্ধা 1, তার জ্ঞাতার্থে আমি জানাতে চাই, গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলা থেকে 2004 সাল থেকে এ পর্যন্ত মোট 6218 জন রেমিটেন্স যোদ্ধা বিদেশে কর্মরত আছে। গাইবান্ধা জেলায় 6874 জন। এবং গাইবান্ধার দেশের অর্থনীতি, আমি আগেই বলেছি, দেশের অর্থনীতিতে আমাদের প্রবাসীদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশের অর্থনীতির পাইপলাইন হিসেবে আমরা এই রেমিটেন্স যোদ্ধাদের অবদানকে সবসময় স্বীকার করে থাকি, এবং এটা সরকারের সবসময় একটা অগ্রাধিকার থাকে এই খাতকে প্রসারিত করা এবং দেশের অর্থনীতিতে তাদের ভূমিকাটাকে আরও সক্রিয় করা। সেই লক্ষ্যে আমি পূর্বের প্রশ্নের উত্তরেও বলেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। একই উত্তর এখানেও দীর্ঘ লিপিবদ্ধ আছে, পঠিত বলিয়া গণ্য। মাননীয় মন্ত্রী, পঠিত বলে গণ্য হলো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার প্রশ্নের মধ্যেই সেটা আছে যে সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা, রেমিটেন্স যোদ্ধার সংখ্যা। এবং সেই সাথে আমি যেটা বলবো সেটি হচ্ছে, আমরা সবাই বলি যে দেশের অর্থনীতিকে সচল করে রেখেছেন রেমিটেন্স যোদ্ধারা। দেশ স্বাধীন যারা করেছেন তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। দেশকে অর্থনৈতিকভাবে সচল রাখার জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এই যে যারা দেশ থেকে বিদেশে গমন করেছেন এবং মাননীয় সদস্য দয়া করে প্রশ্ন করুন প্লিজ। জি, আমি প্রথমত বলছি যে এই সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা, এবং এই রেমিটেন্স যোদ্ধা তারা তাদের প্রেরিত যে অর্থ, তাদের পরিবারের সদস্যরা যখন বিভিন্ন ব্যাংকে যায় সেখানে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এবং সেই সাথে আমি জানতে চাই যে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ কোনো সুযোগ মন্ত্রণালয় গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি সেটা জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি জানাতে চাই আপনার মাধ্যমে যে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে সরকার, আপনি জানেন যে 180 দিনের একটা রোডম্যাপ, 6 মাসের একটা পরিকল্পনা এবং পর্যায়ক্রমে, যেটা 5 বছরে আমাদের বাস্তবায়নের টার্গেট রয়েছে। কিন্তু দুঃখজনক যে আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, যার ফলে আমাদের দেশের যে শ্রমবাজারে একটি বড় জায়গা ছিল মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি আমাদের জন্য সংকুচিত হয়ে যাচ্ছে। একই দিকে আবার আমাদের একটা বড় দ্বিতীয় শ্রম খাত হিসেবে মালয়েশিয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই বাজারটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফর করে মালয়েশিয়ার সরকারের সাথে একটা ভালো ফলপ্রসূ আলাপ আলোচনা করেছেন, যে আশা করি এই বাজারটি খুব শীঘ্রই খুলে যাবে। একই সাথে থাইল্যান্ডেও আমাদের একটা ভালো সম্ভাবনা, কম্বোডিয়াতেও আমরা কাজ করতেছি। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। আশা করি তার সুফল আমরা অন্তত 6 মাসের মধ্যে হয়তো একটু দৃশ্যমান করতে পারবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য আবুল হাসনাত, আপনি একটু ধৈর্য ধরেন, আমরা এগুচ্ছি, তারপরে আসবো আপনার কাছে। নিশ্চয়ই এই সংক্রান্ত কোনো বিষয়ই হবে, একটু ধৈর্য ধরেন দয়া করে। থ্যাংক ইউ।
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 583 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ ৩। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁপাইনবাবগঞ্জ জেলা হইতে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী বয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় গমন করেন। বর্তমানে ভিসা জটিলতার কারণে অনেক উত্তীর্ণ প্রার্থীর দক্ষিণ কোরিয়া যাত্রা আটকে আছে এবং ভিসা না আসিবার কারণে অনেকের ভেস্টিং বাতিল হয়ে যাইতেছে। ভিসা জটিলতা নিরসনে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 583 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, কোরিয়ান ভাষা, দক্ষতা এবং শারীরিক সক্ষমতা বিবেচনায় দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া HRD কোরিয়া যোগ্য প্রার্থীর নাম চাকরির তালিকাভুক্ত করে থাকে। এই তালিকা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জব সেন্টার দৈব চয়ন পদ্ধতিতে 1:3 অনুপাতে কোরিয়ান নিয়োগকর্তা একজন কর্মী নির্বাচন করে থাকে। 2 বছরের মধ্যে কোনো প্রার্থীর চাকরি না হলে তার নাম রোস্টার থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এই প্রক্রিয়া শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, একই নিয়মে বিশ্বের আরও 16টি দেশ প্রতিযোগিতা করছে। তবে বাংলাদেশি চাকরির হার বৃদ্ধির লক্ষ্যে কোরিয়ার শ্রমবাজার সম্প্রসারের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী পঠিত বলে গণ্য হলো। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি একটা সম্পর্ক প্রশ্ন করতে পারেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রশ্নের উত্তরটি লম্বা ছিল না, পড়লে সারা দেশে কোরিয়া গমনিচ্ছু যারা তারা উপকৃত হতো, খুশি হতেন তারা। আপনাকে ধন্যবাদ। এরপরও সম্পূরক প্রশ্নের মাধ্যমে আমি যেটি জানতে চাই, প্রবাসে যুদ্ধ চলমান থাকা অবস্থার কারণে সেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা সংশয় এবং সংকটের মধ্যে অবস্থান করছেন, এমনও হতে পারে তাদের একটা বড় অংশ দেশে ফিরে আসতে পারে যদি যুদ্ধ পরিস্থিতি আরও চলমান থাকে। এই পরিস্থিতিতে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বিদেশে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই মিডল ইস্টের বেশ কয়েকটি দেশ যারা এই সংঘাতের কারণে আমাদের কর্মীরা যারা যেতে পারে নাই, সেই সমস্ত দেশের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য দেশে আমাদের দূতাবাসের জায়গা থেকেও সংহতি সমবেদনা জানানো হয়েছে সংশ্লিষ্ট দেশকে। তারাও আমাদের প্রতি খুবই ইতিবাচক। আশা করছি যে যুদ্ধের ফলে যদি কোনো একটা শূন্যতা সৃষ্টি হয়, আবার একই দিকে একটা সম্ভাবনাও তৈরি হবে সেগুলো পুনর্গঠন করার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ বরাবরই মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে একটা ভালো অবস্থানে আছে। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন দেশ থেকে যারা ফিরে আসে, যারা 6 মাসের মধ্যে কোনো কারণে কাজ না পেয়ে কিংবা প্রতারিত হয়ে যারা ফিরে আসে, তাদেরকে আমরা একটা প্রশিক্ষণ, ট্রেনিং এবং কিছু প্রণোদনা দিয়ে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে থাকি। লং টার্মে যারা 2-3 বছর কিংবা এর অধিক সময় ওখানে কর্মরত থাকার পরে দেশে ফিরে আসে অসুস্থতা কিংবা নানান ধরনের সংকট, সেক্ষেত্রে তাদের যে ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাদেরকে নানানবিধ সুবিধা দিয়ে থাকে এবং ওই সমস্ত দেশের অর্জিত জ্ঞান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমাদের এখানে একটি প্রকল্প আছে। সেটার মেয়াদ এই বছর শেষ হতে যাচ্ছে, সেটা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা একটা নতুন প্রকল্প নিচ্ছি যেখানে আমাদের বিদেশ ফেরত, সেটা একটা দুর্ঘটনার কারণে হোক কিংবা ন্যাচারাল কারণে হোক, যে যারা দেশে আসবে তাদের এই দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে
আমাদের বিশেষ করে ট্রেনিং সেন্টারগুলো, আমাদের মন্ত্রণালয়ের অধীনে প্রায় 110টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসি আছে। এই ট্রেনিং সেন্টারে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে তাদের অর্জিত জ্ঞানের মাধ্যমে অন্যদেরকেও সক্ষম করে তোলা, এছাড়া আরও কিছু কাজে তাদেরকে এনগেজ করার আমাদের সাথে ILO, IOM তারাও সহযোগিতা করতেছে। আমরা কিছু প্রজেক্ট নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। চাঁদপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 584 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। 584 নম্বর তারকা চিহ্ন প্রশ্নের আমি মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2-এর নির্বাচিত প্রতিনিধি। মাননীয় মন্ত্রীমহোদয়ের নিকট আমার সবিনয় নিবেদন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি বর্তমানে চাঁদপুর জেলার সাইক্লোন সেন্টার আছে কিনা, থাকিলে উপজেলা ওয়ারি তালিকা কি এবং নতুন কোনো সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে কি? এটা আপনার উপস্থাপনের জন্য। জি, মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 584 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে চাঁদপুর জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত 16টি সাইক্লোন শেল্টার আছে। উপজেলারই তালিকা: হাজীগঞ্জ 6টি, মতলব দক্ষিণে 4টি, মতলব উত্তরে 6টি, মোট 16টি। এ মন্ত্রণালয় কর্তৃক আপাতত চাঁদপুর জেলায় নতুন কোনো সাইক্লোন শেল্টার নির্মাণ করার পরিকল্পনা নাই, তবে ভবিষ্যতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের আলোকে চাঁদপুর জেলায় সাইক্লোন শেল্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জালাল উদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা মতলব উত্তর এলাকাটি পদ্মা ও মেঘনার তীরবর্তী হওয়াতে বর্ষাকালে ঝড় তুফান সাইক্লোনের ফলে মেঘনা দানাগোনা বাঁধটি হুমকির মুখে পড়ে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই বাঁধটি টেকসই করার লক্ষ্যে কোনো পরিকল্পনা আছে কি এবং জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কোনো পদক্ষেপ আছে কিনা? কোনো ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাঁধ নির্মাণটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়, তবে আমরা গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে কিছু কিছু মাটির কাজ হেরিংবন রাস্তা করে থাকি এবং আমরা 15 মিটার পর্যন্ত ব্রিজ নির্মাণ করে থাকি। সে ধরনের যদি কোনো এলাকার চাহিদা থাকে, উনি চাহিদাপত্র দিলে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নোয়াখালী 5 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 585 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, 272 নোয়াখালী 5 তথা কোম্পানিগঞ্জ কবিরহাট ন্যাসপুর অষ্টডিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমার তারকা চিহ্নিত 585 প্রশ্ন হচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসগামী বিপুল জনগণকে কর্মদক্ষ ও দক্ষ মানব সম্পদে পরিণত করবার লক্ষ্যে সরকার কোনো প্রশিক্ষণ বা দক্ষতামূলক প্রকল্প গ্রহণ করছেন কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 585 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের অবগতির জন্য জানাচ্ছি, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসগামী বিপুল জনগোষ্ঠীকে কর্মক্ষম ও দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে সরকার প্রশিক্ষণ ও দক্ষতামূলক কর্মসূচি প্রকল্প গ্রহণ করেছে। বর্তমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গাবুয়া নামক স্থানে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে 11টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এছাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ধারাবাহিকতায় চলমান 50টি উপজেলায় 50টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলায় মোট 2টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাগুলোতেও প্রশিক্ষণ কেন্দ্র এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সম্পর্ক প্রশ্ন হচ্ছে যে নোয়াখালীর আমার এলাকাতে উনি জবাবে বলছেন যে কোম্পানিগঞ্জে উনি একটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছেন, কিন্তু আমার এলাকাতে 2টা উপজেলা এবং একটা উপজেলা আংশিক। কোম্পানিগঞ্জ আমার বাড়ি হওয়ার কারণে বাকি ভোটারদের কাছে প্রশ্ন আসতে পারে যে উনি বোধহয় ওনার নিজের এলাকায় প্রায়োরিটি দিয়েছেন, এবং এই প্রশ্ন আসতে পারে অন্যরা বঞ্চিত হচ্ছে। এ কারণে মাননীয় মন্ত্রী মহোদয় দয়া করে বিশেষ বিবেচনায় আমার পাশের উপজেলা কবিরহাটকেও কিন্তু দয়া করে এটা আওতায় আনবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যেহেতু বলেছেন তার 2টো উপজেলার একটিতে অনগোয়িং একটা প্রকল্প আছে, তিনি কবিরহাটের জন্য একটি চেয়েছিলেন। স্বাভাবিকভাবে নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলগুলো থেকে অনেক প্রবাসী দেশের বাইরে যায়, যেহেতু তাদের কন্ট্রিবিউশন আছে দেশের ইকোনমিতে, তাদের জন্য একটা প্রকল্প আছে, আর একটা উপজেলা একটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য যদি আমাদেরকে একটি ডিউ লেটার কিংবা চিঠি দিয়ে একটা জায়গাও নির্বাচন করে জানান, তাহলে আমরা বিবেচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। কুষ্টিয়া 1 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 586 উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত 586 প্রশ্ন জাতীয় সংসদে উপস্থাপন করলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 586 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে এ পর্যন্ত মোট 89টি রাস্তা নির্মাণ পুনর্নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য রেজা আহমেদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি, আমার উপজেলার 4টি ইউনিয়ন হচ্ছে চর এলাকা, তার ভিতর রামকৃষ্ণপুর চিলমারি একদম বিচ্ছিন্ন এলাকা। নিজ আমরা ড্যাঙ্গা এলাকা বলি, ড্যাঙ্গা এলাকা থেকে বিচ্ছিন্ন এলাকা। ওই এলাকায় কোনো রাস্তা নাই, কাঁচা রাস্তা ছাড়া। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, চিলমারি ইউনিয়ন এবং রামকৃষ্ণ ইউনিয়নে ওনার মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো কালভার্ট বা রাস্তা নির্মাণ করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি একটু আগেও বলেছি যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 4 মিটার থেকে 15 মিটার পর্যন্ত আমরা ছোট ছোট ব্রিজ, কালভার্ট এটা নির্মাণ করে থাকি, আর আমরা হেরিংবন রাস্তা করে থাকি। তো মাননীয় সংসদ সদস্য যদি তার এলাকার চাহিদাপত্র দেয়, অবশ্যই সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমার এলাকা অত্যন্ত অনুন্নত, চাহিদা অনেক দেওয়া আছে, দয়া করে একটু বিবেচনা করবেন। আমি তো আর ওখানে দাঁড়িয়ে বলতে পারি না। ধন্যবাদ। কক্সবাজার 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 587 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 587 আমি একটু পড়ব। মাননীয় স্পিকার মহোদয়, উপস্থাপন করছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে কক্সবাজার জেলায় সাইক্লোন সেন্টার আছে কিনা, থাকিলে তাহার সংখ্যা কত, এবং নতুন কোনো সাইক্লোন সেন্টার নির্মাণ করা হইবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 587 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
কক্সবাজার সবসময় সাইক্লোনে টর্নেডোতে আক্রান্ত হয়। এই বিবেচনায় বর্তমানে কক্সবাজার জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত 31টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে। উপজেলারই বলছি আমি। টেকনাফে 4টি, উথিয়ায় 3টি, সদরে 3টি, ঈদগাঁয়ে 2টি, চকরিয়ায় 3টি, পেকুয়ায় 4টি, মহেশখালীতে 6টি, রামুতে 2টি, কুতুবদিয়ায় 4টি, মোট 31টি। এছাড়াও কক্সবাজার জেলা আরও 14টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, যা নিম্নরূপ: টেকনাফে 2টি, উথিয়ায় 1টি, সদরে 1টি, চকরিয়ায় 2টি, পেকুয়ায় 3টি, মহেশখালীতে 2টি, কুতুবদিয়ায় 3টি, মোট 14টি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আমাদের মন্ত্রী মহোদয় কাছে প্রশ্ন রাখতেছে। আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের সংসদের সম্মানিত সদস্যবৃন্দরা জানেন, আমাদের কক্সবাজার জেলা পর্যটন নগরী এবং সাইক্লোন সেন্টার। যখনই ঘূর্ণিঝড়ের সিঙ্গেল ডে মাননীয় স্পিকার আমাদের কলিজা বের হয়ে যায়। 91 সালের ঘূর্ণিঝড়ের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। সেই 91 সালের ঘূর্ণিঝড় এইরকম SSC পরীক্ষার আমাদের বিদায় সম্বর্ধনার দিন হয়েছিল মাননীয় স্পিকার। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ 1996 সালের 12 জুনের যে নির্বাচন এবং 2091 সালে যে নির্বাচন হয়েছিল ম্যাডামের, আমি তখন একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলাম মাননীয় স্পিকার। সেদিন আমার ছাত্রছাত্রীদের সম্বোধনা দিচ্ছিলাম 91 সালের। জিরি বাতাস, যে দুর্দণ্ড বাতাস মাননীয় স্পিকার, যে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আসরের সময় কোনো রকমে আমি এগুলো শেষ করে বিদায় সম্বোধন শেষ করে ছেলেদের ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যেই ঘূর্ণিঝড় শুরু হলো, আমাদের হাজার হাজার আমাদের এই অঞ্চলে, আমার কুতুবদিয়া, আমার মহেশখালী সব কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমাদের ম্যাডাম, আজকে আমাদের মা বেগম খালেদা জি আমাদের নেই, আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে স্থান দেয়। তিনি যদি না থাকতেন, 41 দিনের সরকার সেই সময় একটা লোককেও সাইক্লোনের পরে না খেয়ে মরতে দেন নাই মাননীয় স্পিকার। সেই মার আজকে আমি জান্নাতুল ফেরদৌসের আলা মাকান নসিব করার দোয়া করে আমি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, আমার মহেশখালীতে আমাদের 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, কুতুবদিয়া 6টি ইউনিয়ন। এই ইউনিয়নে এই সাইক্লোন দিয়ে আমরা বাঁচতে পারবো। আবার সাইক্লোন হলে একটু প্রশ্নটা করেন দয়া করে। আমাদের মহেশখালী, কুতুবদিয়া এবং আমাদের উপকূলীয় অঞ্চল, আমাদের পেকুয়া, আমাদের বোলা থেকে শুরু করে যেগুলো আছে সবখানে প্রতিটি গ্রামে গ্রামে সাইক্লোন সেন্টার কাম হাই স্কুল অথবা প্রাইমারি স্কুল নির্মাণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে এলাকা থেকে নির্বাচিত, সেটি তো সবসময় দুর্যোগ প্রবণ এলাকা। বাংলাদেশেই দুর্যোগ প্রবণ। পৃথিবীর মধ্যে 9টি দেশ যে সবচেয়ে বেশি দুর্যোগ প্রবণ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। ওই অঞ্চলটা সবচেয়ে বেশি ভয়াবহ। ইতিমধ্যে আমরা 31টি এবং 14টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং আমাদের ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে, সেটি আমি ইতিমধ্যে বলেছি। আরও 218টি 14টি উপকূলীয় অঞ্চলে প্রায় 39টি উপজেলা আমরা এগুলো নির্মাণ করব। আমরা চেষ্টা করব যাতে ওই অঞ্চলের মানুষ দুর্যোগকালীন অবস্থায় এই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়ে নিজের জীবনের নিরাপত্তা বিধান করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 588 সংসদে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আফজাল হুসাইন, 78 কুষ্টিয়া 4, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 588 মহান সংসদে উত্থাপন করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 588 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার খাদ্যাভ্যাস, আবহাওয়া এবং সংস্কৃতিগত মিল থাকায় বাংলাদেশিদের একটি পছন্দের
কর্মস্থল মালয়েশিয়া এবং আমাদের একটা বড় শ্রম বাজারেরও জায়গা। দীর্ঘদিন নানান কারণে সেখানে আমাদের যাওয়াটা খুব কমে গেছে। বলা চলে যে মোটা দাগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের কর্মীদেরকে নিত, কিছু জটিলতার কারণে সেটি বন্ধ আছে। গত এই মাসের বিশেষ করে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 8 থেকে 11 এপ্রিল এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারা মালয়েশিয়া সফর করেছেন। সেখানে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে একটি ইতিবাচক আলাপ আলোচনা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া যাওয়ার পথটি খুলে দেবেন। আশা করি এটি খুব দ্রুতই একটা ফলাফল আমরা পাবো, কিন্তু ওইভাবে নির্দিষ্টভাবে তো দিন তারিখ, যেহেতু এটা তাদের উপরে নির্ভর করে। আমাদের এই দিক থেকে আমরা প্রস্তুত, আমাদের প্রশিক্ষণ, আমাদের লোকবল রেডি, আমাদের যে অন্যান্য কাজ সেগুলো আমাদের সম্পন্ন। এখন ওখান থেকে সিগন্যাল পেলেই আনুষ্ঠানিকভাবে আমাদের দেশ থেকে প্রবাসী কর্মী যাওয়া শুরু হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনি দয়া করে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খোকসা এবং কুমারখালীর জনতাকে আমি মোবারকবাদ জানাই। মাননীয় স্পিকার, আমাদের দেশের বিভিন্ন এজেন্সি এবং ভুয়া এজেন্সি অথবা অনেক প্রতারকের খপ্পরে পড়ে এদেশের বিদেশগামী অনেক নিরীহ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ আছে কিনা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে আমাদের মন্ত্রণালয় থেকে খুব কঠিন ব্যবস্থার বিধান আছে যে যারা প্রতারণা করে থাকে। আমাদের 1 নম্বর হচ্ছে যে একটা কাজের কথা বলে কিন্তু দেখা যায় অন্য কাজে দেয়, তারপরে দেখা যায় কাজ পায় না। এখন আমাদের মন্ত্রণালয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে হবে। যদি লিখিত অভিযোগ যারাই করে, প্রত্যেকটি অভিযোগ আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা, সচিব এবং আমাদের লেভেলেও আমরা এটা নিষ্পত্তি করে থাকি এবং সবচেয়ে কঠোর ব্যবস্থা হচ্ছে যে যদি প্রমাণিত হয় যে প্রতারণা করেছে কোনো এজেন্সি বা সাব এজেন্ট, তাহলে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করার বিধান আছে। এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের বিদেশি নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে তোমাদের এত এজেন্সি 3000, আমরা কোনটা ভালো মন্দ যাচাই বাছাই করবো? এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মন্ত্রণালয়ের বিধিতে আছে, আইনে আছে যে গ্রেডিং সিস্টেম করা, যাদের রেপুটেশন ভালো, লোক পাঠানোর কিংবা ডিমান্ড লেটার আনার ক্ষেত্রে যাদের কর্মীরা খুব ভালো বেতন সুযোগ সুবিধা আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গ্রেডিং করা। তো যদি গ্রেডিং করা হয় তাহলে আরও এটা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো ভালো, কোন কোনগুলো মন্দ। আর এখন থেকেও যদি যে কোনো বিষয়ে যদি লিখিত অভিযোগ করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিই, কিন্তু দুঃখজনক হচ্ছে খুব কম আমরা লিখিত অভিযোগ পাই। মৌখিকভাবে অনেকে ধরেন ফোনে বলে কিংবা একজনে বলে যে, কিন্তু সেটা লিখিতভাবে দিতে চায় না। লিখিত ডকুমেন্ট ছাড়া তো আমরা ব্যবস্থা নিতে পারি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য, আমরা সেকেন্ড কোনো সম্পূরক কোশ্চেন নেইনি এখন পর্যন্ত। টাইমের কারণে আপনি দয়া করে বসুন। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 589 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 589 সংসদে উত্থাপিত হলো। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 589 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রতিমন্ত্রী। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি জানাতে চাই, মাদারীপুর জেলা সদরে মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
2 নম্বরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ধারাবাহিকতায় চলমান 50টি উপজেলায় 50টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার শিবচরে একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। উপজেলা পর্যায়ে 50টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন শীর্ষক দ্বিতীয় পর্বের প্রস্তাবিত প্রকল্পে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা মাদারীপুর 3-এ একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ অন্তর্ভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, মাদারীপুর 3 আমার নির্বাচনী এলাকায় যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি করার জন্য আমি প্রশ্ন এনেছি। আমার নির্বাচনী আসনের আমাদের এলাকার অনেক যুবকরাই দেশের বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করে। এই জন্য আমরা মনে করি আমার এলাকায় দ্রুত সময়ের মধ্যে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি করার জন্য কত দ্রুত দেওয়া যায় সেই জন্য প্রশ্নটি রাখছি আমি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে আমি তাকে জানাতে চাই, যেহেতু একেবারেই নতুন প্রকল্প শুরু হচ্ছে, সেটির জন্য স্বাভাবিকভাবে হয়তো 1-1.5 বছর তো সময় লাগবে। তারপরেও মাননীয় সংসদ সদস্য যেহেতু মহান সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে বিষয়টি আমাদের দৃষ্টিতে এনেছেন, আমরা চেষ্টা করব যে অন্তত প্রায়োরিটি বেসিসে তার এলাকার কাজটা যেন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়া, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 590 মহান সংসদে উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মুবাশ্শের আলম ভূঁইয়া, 258, কুমিল্লা 10। আপনার মাধ্যমে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয় প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করিয়া বলিবেন কি, কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বিশেষ প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা জেলার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ইতিমধ্যে 2টি সাধারণ এবং 1টি আসনওয়ারি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে কুমিল্লা জেলার প্রতিটি সংসদীয় আসনের অনুকূলে কাবিটা 25 লক্ষ টাকা, কাবিখা চাল 20 মেট্রিক টন, কাবিখা গম 20 মেট্রিক টন এবং টিআর 30 লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। যেটুকু দিয়েছে তাহা অত্যন্ত অপ্রতুল। বিগত বন্যায় আমার এলাকা বিপর্যস্ত। আমার এলাকার জন্য বিশেষ কোনো বরাদ্দ, বাড়তি বরাদ্দ দেওয়ার কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয়ের আছে কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা দায়িত্ব গ্রহণ করার আগেই অন্তর্বর্তীকালীন সরকার 2টি বিশেষ বরাদ্দ দিয়ে গেছেন, সাধারণ বরাদ্দ যেটা বলা হয়। আমরা সাম্প্রতিক সময় আমাদের 300 আসনে আমরা বিশেষ বরাদ্দ দিয়েছি। এরপরও যদি তার এলাকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানে যদি প্রয়োজন হয়, উনি চাহিদাপত্র দিলে আমরা বিষয়টা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যগণ, প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। মাননীয় সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, আপনি কি বলতে চেয়েছিলেন? থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আজকে আপনি প্রশ্ন উত্তর পর্ব দিয়ে সংসদ শুরু করেছেন, তার জন্য আপনার প্রতি
কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই যে প্রাণবন্ত সংসদকে ফাংশনাল করার যে প্রচেষ্টা সেটার জন্য আপনার প্রতি আমরা থ্যাঙ্কফুল। আমি প্রশ্নটা মূলত হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে উত্তরগুলো দেওয়া হয়েছে আমাদের কাছে মনে হয়েছে আন্তরিকভাবে প্রচেষ্টা করছে, সেজন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং দীর্ঘদিনের সহযোদ্ধা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর। আমার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আমি একটা রেমিটেন্স মাননীয় সদস্য, আই হামলি রিকোয়েস্ট ইউ, আসলে প্রসিডিউরটা মেনটেন করতে গেলে আই অ্যাকসেপ্টেড ইউর থ্যাংক ইউ, ইউ আর সো কাইন্ড, থ্যাংক ইউ দিয়েছেন মহান সংসদকে। আপনি একটা প্রশ্ন করতে গেলে একটা প্রশ্ন আনেন, তারপরে জনাব নুরুল হক নূর সাহেব মাননীয় প্রতিমন্ত্রী উনি জবাব দিতে পারবেন, একটু লিখিত আকারে না, এই প্রসেসে হবে না। আপনি একটা প্রশ্ন করুন, প্রশ্ন জমা দিন, উনি উত্তর দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ বিধি 164 অনুযায়ী মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 বিশেষ অধিকার ক্ষুণ্ণ প্রশ্নের প্রায় একই বিষয়ে 2টি নোটিশ দিয়েছেন। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান, মাল, সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকার ও বটে। বিগত 25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়ি বহরে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয়, গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো সংসদ সদস্যের উপর বা অন্য যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত, তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধির 165 উপবিধি 2 ও 165 উপবিধি 4 বিধি অনুযায়ী বিধিগতভাবে সীমাবদ্ধতার কারণে, আই রিপিট, বিধিগতভাবে সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদ এর নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রেকর্ডে থাকবে। মাননীয় সদস্যবৃন্দ, জনাব হান্নান মাসুদ। আমি যে নোটিশটা দিয়েছি এটার উপর তো আমার বক্তব্য আছে। ব্যক্তিগতভাবে এটা এত বেশি হুমকির মুখোমুখি হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আসলে নির্বাচনের আগ থেকেই আপনারা জানেন আমি যে অঞ্চলে জন্ম নিয়েছি সেই অঞ্চলে একটি দ্বীপাঞ্চল এবং যেখান থেকে ইলেকশন করেছি সেই জায়গায় ভূমিদস্যু, জলদস্যুদের উৎপাত অনেক বেশি। এটা ধারাবাহিকভাবে গত পরশু আমি হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিকভাবে এবং বিভিন্ন মারফতে জানতে পেরেছি আমি যে ফেরিতে করে আসতেছিলাম আমার উপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুতি নিয়েছিল। তারপরে প্রশাসনের সহযোগিতা আমি সেখান থেকে এসেছি। এর আগেও আমি 2 বার আক্রমণের শিকার হয়েছি, নির্বাচনের সময় 3 বার আক্রমণের শিকার হয়েছি। আমার পক্ষে যারাই কোনো কথা বলে, এমনকি মসজিদে আমার জন্য দোয়া করেছে, সেই মসজিদের ইমামকে মসজিদের ভিতর থেকে বের করে এনে প্রচণ্ডভাবে
তার উপর হামলা করা হয়েছে এবং তাকে আজকে প্রায় 1.5 মাস ধরে তাকে চিকিৎসা নিতে হচ্ছে। আমার উপর যারা আক্রমণ করেছে, আমি আপনাকে সেই জায়গায় কিছু নোটিশের সাথে কিছু ডকুমেন্টস দিয়েছি যে সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি, কারণ এই জায়গাটায় আমি মনে করি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক ঠিকানা নেই। প্রতিনিয়ত বিভিন্ন একটি রাজনৈতিক দলের পদধারী এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পূর্বের ফ্যাসিবাদী লোকজন তারা সরাসরি ফেসবুকে থেকে একটি রাজনৈতিক সংগঠনের এখনকার শেল্টারে থেকে ফেসবুকে ভিডিও আকারে আপনারা যদি তদন্ত দেন, তদন্তে আমরা রিপোর্ট পেশ করব, ভিডিও দিব এবং হচ্ছে প্রত্যেকটা রেকর্ড আমাদের কাছে আছে যে হচ্ছে তারা কিভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি দিচ্ছে। আমি তো আমার যেই এলাকা যেখান থেকে আমি নির্বাচন করছি সেই এলাকায় আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নিরাপদে আমাকে থাকার ব্যবস্থা করতে হবে, আমার সাথে যারা নেতাকর্মীরা চলাচল করবে তাদের নিরাপত্তা দিতে হবে। এটা একজন বিশেষ অধিকারের ব্যাপারে, এটা বিশ্বব্যাপী একজন সংসদ সদস্যের বিশেষ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোপাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতাকর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং হচ্ছে এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুপির দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা আসামির ক্ষেত্রে দেখা যাচ্ছে তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা করেছে, ইউনিয়ন বিএনপি সদস্যকে হত্যা করেছে। এই ধরনের হত্যা মামলার আসামিরা, এই ধরনের হত্যা মামলা, আমি আমার বিশেষ নিরাপত্তার বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে এইভাবে না। মাননীয় স্পিকার, এটা একেবারে মাননীয় সদস্য, আমি আমার নিরাপত্তার কথা বলছি, আমি কনসার্ন জানাচ্ছি এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটাকে ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা এটা তাহলে বলুক যে আমরা দায়িত্ব নিব, আমরা সরকারের দায়িত্ব আছে, পরের বার যদি আপনার উপর আক্রমণ হয় আমরা দায়িত্ব নিব। আমি বসে যাচ্ছি, আর নয় বলতে হবে যে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আইনের আওতায় আনবো আমরা। মাননীয় সদস্য, এখন একটু শুনেন। এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় সদস্য অধিকার পাচ্ছি না, যার কারণে আমাকে সংসদে বলতে হচ্ছে। একটু শুনুন দয়া করে। আপনার নোটিশটা পেয়েছি এবং আপনি বসেন দয়া করে, অসুবিধা নেই। আপনার নোটিশটা পেয়েছি, যথাযথ নিয়মে নোটিশটা আমরা ডিসপোজড অফ করেছি। আমি চেয়েছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে এটা করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নেই, যে কারণে নোটিশটা নিষ্পত্তি করেছি। ওকে, উনি যেহেতু এসছেন, বোধহয় মাত্র ঢুকেছেন, আমিও খেয়াল করিনি, হয়তো 1 মিনিট সময় দিলে উনি নোটিশটা সম্পর্কে বুঝতে পারবেন। লেট আস গিভ হিম টাইম টু কনজিউম দ্য নোটিশ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবার একটু রিপিট করছি, মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসউদ, তিনি 164 বিধিতে একটা নোটিশ দিয়েছেন, 164 বিশেষ অধিকার প্রশ্নে একটা নোটিশ দিয়েছেন। সেইখানে আপনি যেহেতু এসছেন, আমরা একটু সময় নিয়ে আবার নোটিশটা পড়ি, তাহলে হান্নান মাসুদ সাহেবকে অ্যাড্রেস করা যাবে। উনার নোটিশের বক্তব্য হচ্ছে, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান, মাল, সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকার ও বটে। বিগত 25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়িবহরে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয় গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এটা হলো ওনার নোটিশ। আমাদের বক্তব্যটা এমন, মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
কোনো সংসদ সদস্যের উপর বা যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত, তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধি 165 উপবিধি 2 এবং 165 উপবিধি 4 অনুযায়ী বিধিগত সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদের নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথাযথভাবেই বিধি মোতাবেক তার নোটিশটি প্রদান করেছেন বলে আমার বিশ্বাস, এবং বিধি মোতাবেক আপনি সেটা নিষ্পত্তি করেছেন, আপনার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরেও তার নোটিশটি আপনি দ্বিতীয়বারের মতো আবার পড়ে শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সদস্য, আমি তখন আমার সংসদ রুমেই ছিলাম, উনি যখন স্টার্ট করেছেন আমি শুনেছি কিছু, বাকিটা এখানে এসে শুনলাম। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। তো এই বিষয়ে আমি এখনও অনুরোধ করব, মাননীয় সংসদ সদস্য কোনো যদি জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনও তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে ওনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন, এবং সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপনের বিষয়টি যেহেতু আপনি নিষ্পত্তি করে দিয়েছেন, এর বাইরে এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নেই। তবে আমি আশ্বস্ত করতে চাই, শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য এই হাউজের যদি সেরকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন, অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 75টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4; জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2; জনাব সালাউদ্দিন, গাজীপুর 4; জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1; জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6; জনাব মাসুম মুস্তফা, নেত্রকোনা 5; জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6; জনাব এস কে আজিজুল বাড়ি, খুলনা 4; রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2; জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3; সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4; এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর 5; মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর 1; জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ 10; মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁ 3; মোহাম্মদ আলী আসগার, পাবনা 3; মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1; মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4; জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2; শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর 3; মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2; এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18; মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4; মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16; মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6; মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3; জনাব মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6; জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3; জনাব মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4; মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2; শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15; মোহাম্মদ মুশারফ হোসেন, বগুড়া 4; সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13; মোহাম্মদ শামসুর রহমান, শিমুল বিশ্বাস, পাবনা 5;
মইনুল ইসলাম খান মানিকগঞ্জ 2, জনাব মোহাম্মদ মজিবুর রহমান রাজশাহী 1, জনাব আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী 6, মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4, আমির এজাজ খান খুলনা 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ তাজউদ্দিন মেহেরপুর 1, জনাব লুৎফুর রহমান কক্সবাজার 3, মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভুইয়া কুমিল্লা 10, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার নীলফামারী 1, জয়নুল আবিদিন ফারুক নোয়াখালী 2, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা 1, জনাব ফকরউদ্দিন আহমেদ ময়মনসিংহ 11, জনাব নাসিরউদ্দিন আহমেদ মৌলভীবাজার 1, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, জনাব এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, জনাব মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, জনাব রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি 1, জনাব মাসুদ সাইদি পিরোজপুর 1, জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার 2, খন্দকার আবু আশফাক ঢাকা 1, জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা 2, জনাব মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর 2, জনাব এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, জনাব মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, জনাব মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর 2, জনাব মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, জনাব আক্তার হোসেন রংপুর 4, জনাব মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ যশোর 2, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1। নোটিশগুলির মধ্য থেকে আমি নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক, কুমিল্লা 1 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং সুনামগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। যশোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গুলাম রসুল, নোটিশ নম্বর 870। ধন্যবাদ। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 88 যশোর 4, বাগারপাড়া উপজেলা, অভয়নগর উপজেলা এবং সদরের বসুন্ধী ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত। প্রায় 7 লক্ষ মানুষের বসবাস। আমার এই নির্বাচনী এলাকার অভয়নগর এবং বাগারপাড়া উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। যে নদীর পাশে বসুন্ধিয়া ইউনিয়ন এবং বসুন্ধিয়া একটি বাজার, যেটা ব্রিটিশ আমল থেকেই একটি নদীবন্দর ছিল এবং অনেক বড় বাজার ছিল। এই বাজারের পাশে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল 88 সালে। এই ব্রিজের মাধ্যমেই বাগারপাড়া অভয়নগর উপজেলার সংযোগস্থল করা হয়েছিল। বাগারপাড়া উপজেলার হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করত এবং তারা নোয়াপাড়া শিল্প শহরে যারা শ্রমিক তারা যাতায়াত করত। বিশেষভাবে খুলনা শহরে যাতায়াতের রাস্তা ছিল। কিন্তু 88 সালে নির্মিত এই ব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ হয়। 2023 সালে ব্রিজটি ভেঙে দেওয়া হয়। নতুন করে সেখানে ব্রিজ নির্মাণ করবার জন্যে এলজিইডি মন্ত্রণালয় সেখানে ব্রিজ নির্মাণ করার জন্য নতুনভাবে প্রকল্প গ্রহণ করে, কিন্তু আজও সেখানে ব্রিজ নির্মাণ করা হয়নি। সেখানে পাশে একটি ছোট্ট বেলি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যা দিয়ে হয়তো অটোরিকশা এবং
ইজি বাইক, ভ্যান এগুলো চলাচল করে, প্রাইভেট চলাচল করে। প্রায় 10-15 হাজার মানুষ প্রতিদিন এই বেলি ব্রিজ দিয়ে যাতায়াত করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু এখানে যখন ব্রিজ ছিল, বাগারপাড় থেকে সেখানে বাস চলতো নোয়াপাড়া পর্যন্ত, খুলনা পর্যন্ত, এবং এই বসুন্ধিয়া। ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, নোটিশ নম্বর 871। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল গফুর, 76 কুষ্টিয়া 2, মিরপুর ভাড়ামারা। আমার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার পোড়াদা ইউনিয়নের বড় একটি জংশন, রেলওয়ে জংশন। এর সাথেই রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট এবং কুষ্টিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় চাল উৎপাদনকারী এলাকা খাজানগর পোড়াদা। এই জংশন হওয়ার কারণে প্রতিনিয়ত এখানে অনেকগুলি ট্রেন খুলনা, ঢাকা, খুলনা, রাজশাহী, গোপালগঞ্জ, রাজশাহী সহ অনেকগুলি ইন্টারসিটি ট্রেন এবং লোকাল ট্রেন যাতায়াত করে। ফলে অধিকাংশ সময় এখানে রেলগেট পড়ে থাকার কারণে হাজার হাজার মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। সে কারণে এই জায়গাটিতে একটি মাননীয় রেলপথ মন্ত্রী এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রী, সেতু মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা বা আবেদন যে এইখানে একটি ওভারপাস বা আন্ডারপাস, দুইটার যে কোনো একটি সেতু আমাদের হওয়ার দরকার, যাতে হাজার হাজার জনগণের এই দুর্ভোগ লাঘব হয়। এজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ, এইখানে কোনো একটি ওভারপাস বা আন্ডারপাস করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। গাজীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সালাউদ্দিন, আপনার সময় 2 মিনিট, নোটিশ নম্বর 872। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গাজীপুর 4 কাপাসিয়া আসনের পক্ষ থেকে বলছি। কাপাসিয়ায় ইট ভাটা নিয়ন্ত্রণের জন্যে পরিবেশের ছাড়পত্র সহ যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা দরকার, সেগুলো নিয়ে নানা ধরনের টানাপোড়েন চলছে। বিশেষ করে এই ইটভাটার বৈধ অবৈধ মিলিয়ে তাদেরকে মাটির নিরাপত্তার জন্যে মাটি কাটার ক্ষেত্রে অবৈধ পন্থা অবলম্বন করতে হয়, যে কারণে ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশের উপর প্রভাব পড়ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক্ষেত্রে পরিবেশের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে মাটির প্রকৃত উৎস যথাযথভাবে মেনটেন করার জন্য জোর দাবি জানাচ্ছি। কাপাসিয়া চতুর্দিক থেকে নদীবেষ্টিত একটি এলাকা। কাপাসিয়া সদরকে নিয়ে পৌরসভা গঠন করার পাশাপাশি শীতলক্ষা তীর ঘিরে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ এবং বিনোদন পার্ক নির্মাণ করার জন্য আমি পর্যটন মন্ত্রীর কাছে বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। একটি কাপাসিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি, এই দাবি পূরণ হওয়াটার আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, কাপাসিয়ার যুব সমাজ নষ্ট হচ্ছে মাদকের কারণে। বিশেষভাবে একটি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করে কাপাসিয়ার যুবকদেরকে রক্ষা করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। এই মাদককে কেন্দ্র করেই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে। গরু চুরি, বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরি এবং গত কয়েকদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র চুরির মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে স্বরাষ্ট্র। ধন্যবাদ মাননীয় সদস্য। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় 2 মিনিট, নোটিশ নাম্বার 873। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে একটি
জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়, বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকগণের কল্যাণ তহবিল ও অবসরকালীন সুবিধা প্রসঙ্গে একটি নোটিশ নিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমি নিজেও একজন শিক্ষক। আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষক 7 বছর আগে ইন্তেকাল করেছেন। অনেক যোগাযোগ করে শুধুমাত্র কল্যাণ তহবিলের টাকাটা পেয়েছেন, এখন পর্যন্ত অবসর সুবিধা এখন পর্যন্ত তিনি পাননি। আমার কলেজের সাবেক অধ্যক্ষ, তিনিও 2 বছর আগে ইন্তেকাল করেছেন, এখন পর্যন্ত কল্যাণ এবং অবসরের কোনো সুযোগ সুবিধা তিনি পাননি। এইরকম হাজার হাজার শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশে আজকে এই অবস্থায় তারা আছে, যারা তাদের কল্যাণ তহবিল এবং অবসর সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। অনেকেই জীবনের শেষ অধ্যায়ে অবসরকালীন যে সুবিধাটা আছে, অর্থটা পাবে, না পেয়ে জীবন প্রদীপ তাদের নিভে যাচ্ছে। মাননীয় স্পিকার, এছাড়াও অনেকের জীবন দুর্বিষহ অবস্থায় তারা জীবন যাপন করছেন। অনেকের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছেন না, অনেকের ছেলে মেয়েদের তারা বিয়ে শাদী পর্যন্ত দিতে পারছেন না। মাননীয় স্পিকার, এই জন্য আমি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এবং তার সাথে জড়িত আমাদের মাননীয় অর্থমন্ত্রীকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় নিবেদন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুমিল্লা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী উনি নেই। নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। আপনার সময় 2 মিনিট। আপনার নোটিশ নাম্বার 875। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ নোটিশ। এখন তো আমি স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাউকে দেখতে পাচ্ছি না হাউসে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় পূর্বধলা উপজেলায় গেজেটভুক্ত 790 কিমি গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা 161 নেত্রকোনা 5 পূর্বধলা উপজেলা বরাবরই একটি অবহেলিত জনপদ। দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে কোনো ধরনের সরকারি উন্নয়নমূলক কাজ হয়নি। পূর্বধলা উপজেলার 1063 কিমি গেজেটভুক্ত সড়ক রয়েছে, তার প্রায় 792 কিমি অর্থাৎ মোট সড়কের প্রায় 75% সড়ক এখনও কাঁচা। এই অঞ্চল অতিবৃষ্টিপ্রবণ এলাকা। বৃষ্টির মৌসুমে এই 75% কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যাতায়াত ব্যবস্থার চরম দুর্ভোগের শিকারের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে জরুরি অবস্থায় অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে প্রেরণ অনিশ্চিত হয়ে যায়। এছাড়াও দীর্ঘমেয়াদে যাতায়াত ব্যবস্থার এহেন অচলাবস্থার কারণে এই এলাকার আর্থিক, সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে এই অঞ্চল দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে। অতএব এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন করে একটি উন্নত, সমৃদ্ধ এবং স্বয়ংসম্পূর্ণ উপজেলা গঠনের লক্ষ্যে আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়ের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনার সময় 2 মিনিট। আপনার নোটিশ নম্বর 876। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের নোটিশের বিষয় হলো কয়রা পাইকগাছা উপজেলার 2টি গুরুত্বপূর্ণ সেতু টোল মুক্তকরণ। কয়রা ও পাইকগাছার উপর দিয়ে 2টি সেতু রয়েছে। নদীর উপর দিয়ে এই সেতু প্রবাহমান।
এই দুটি সেতু এই অঞ্চলে মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উক্ত বিষয়গুলিকে সামনে রেখে আমরা লক্ষ্য করছি যে প্রায় 1.5 যুগ ধরে এই সেতু টোল নেওয়া হচ্ছে। এই অঞ্চলের সাধারণ জনগণের জন্য এটা একটা বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমার অবিরত এলাকার কথা বিবেচনা করে জনস্বার্থ এবং আর্থিক সামাজিক বাস্তবতা বিবেচনায় উক্ত দুইটি সেতু টোলমুক্ত করার জন্য সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব S.K. আজিজুল বারী, আপনার সময় 2 মিনিট, নোটিশ নাম্বার 877। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমি খুলনা 4 আসন অর্থাৎ খুলনা, আপনি জানেন যে বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসাবে খ্যাত চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ উৎপাদন এবং রপ্তানিতে আমরা শীর্ষে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং বরগুনা এবং আমার নির্বাচনী এলাকায় প্রচুর চিংড়ি চাষ আপনার হয় এবং উৎপাদন হয়। সমস্যা হলো এই চিংড়ি মাছ চাষের সরকারি কিছু বিধিনিষেধের ফলে সনাতন পদ্ধতিতে চিংড়ি মাছ উৎপাদন হয়, তার ফলে আমাদের উৎপাদন কমে যাচ্ছে এবং আমাদের ওখানে যে আপনার হিমায়িত কারখানাগুলো আছে, অর্থাৎ যে চিংড়ি মাছ সংরক্ষণের জন্য যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণ কাঁচামাল পায় না। আপনি জানেন যে এই রপ্তানিতে পৃথিবীতে এখন প্রায় বছরে আপনার 86 বিলিয়ন ডলার আপনার রপ্তানি হয়। বাংলাদেশ সেখানে 2015 সালে আমরা 529 মিলিয়ন ডলার রপ্তানি করেছিলাম। পরের বছর এই 23-24 সালে আমরা মাত্র 229 মিলিয়ন ডলার রপ্তানি করেছিলাম, যেখানে বিলিয়ন ডলার হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, ওরা বছরে 7 বিলিয়ন ডলার উৎপাদন করে, অথচ ভারতের থেকে বাংলাদেশে চিংড়ি মাছের উৎপাদনের জায়গা বেশি। আমাদের প্রায় 2-2.5 লক্ষ হেক্টরের উপরে জমি রয়েছে, ভারতের যেখানে উৎপাদন আমি জমি রয়েছে দেখলাম 1.5 লক্ষ হেক্টরের মতো, অথচ আমাদের 2.5 লক্ষ হেক্টর। কিন্তু আমরা প্রতিযোগিতায় পারছি না, কারণ আমাদের এই শিল্পকে সনাতন পদ্ধতি হচ্ছে, সরকারি সহায়তার সমস্যা রয়েছে, আমাদের প্রাকৃতিক প্রতিকূলতার কারণে আমাদের নদীতে পানিতে স্যালাইন ওয়াটার বেড়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফরহানা, আপনার সময় 2 মিনিট, নোটিশ নাম্বার 878। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে, নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে, আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে, বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে, সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে, ডেইলি স্টার, প্রথম আলো ভাঙা হয়েছে, চট্টগ্রামে 1.5 বছর আগে নেচে গেয়ে নাচ এবং গানের মাধ্যমে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না, 2 বার না, কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলি,
আজকে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এই রকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মানুষের মধ্যে হতাশা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, মানুষের মধ্যে তীব্র বৈষম্য আছে এবং সর্বোপরি আছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। গত 1.5 বছর আগে চট্টগ্রামে মব করে যেই লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল তার বিচার এখন পর্যন্ত হয়নি মাননীয় স্পিকার। এবং ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। নোটিশ নম্বর 879। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের জেলা শহরের সাথে শিবগঞ্জ অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের 1 আসন, যেখানে সোনা মসজিদের রাস্তা চলে গিয়েছে, এখানে মহানন্দা নদীর ওপরে মহানন্দা সেতু রয়েছে। এই সেতুটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 94 সাল থেকে অদ্যাবধি এখানে টোল আদায় করা হচ্ছে। মাননীয় স্পিকার, টোল আদায় রাজস্ব সমৃদ্ধ করার জন্য জরুরি, কিন্তু রাজস্ব বা টোল এটি তো মানুষের জন্য। আর কত বছর পর্যন্ত এখানে টোল আদায় চলমান থাকবে, চাঁপাইনবাবগঞ্জবাসীর এটি জিজ্ঞাসা। আমি আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে এখানে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয়ের কাছে পরিষ্কারভাবে জানতে চাই, এখানে কমপক্ষে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা এবং সিএনজি টোলমুক্ত করা হবে কি না সেটি আমরা জানতে চাই। এটা চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। পাশাপাশি আর কতদিন এই টোল আদায় অব্যাহত থাকবে সেই বিষয়টিও আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেয়া হলো, 30 মিনিটস। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।